আমি অর্ণব, আর আপনারা শুনছেন বিটি রেডিও স্টেশন .0। আজকের একটা হাড় হিম করা গল্প বলতে আমি চলেছি। গল্পটা খুবই ভয়ঙ্কর একটা গল্প। গল্পের নাম হলো নরক এক্সপ্রেস। চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। জলটা চেপে এলো, ঝড়ের ধাক্কায় দৌড় জানলা কেঁপে কেঁপে উঠছে। রাত 10টা বেজে গেছে। তখন আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি, জয়ন্ত, আমি আর সুরমা। আজ তোমার যাওয়া হয় নাই ভাই জয়ন্ত, এই নিয়ে বার সাথে অনুনয় করা হলো জয়ন্তকে। সুরমা কথায় ঝাঁঝ মিশিয়ে কৈফত চাইল, আজ এই রাক্ষসের রাতে রওনা না হলে কি আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বলুন তো জয়ন্ত বাবু। বৌদি, 2 দিনের করারে এসে 8 দিন রয়েছি। এরপরে শেষকালে প্রহারণে ধনঞ্জয় করবেন। সেটা না আপনার দিক থেকে শোভনীয়, না আমার দিক থেকে বাঞ্ছনীয় হবে। গম্ভীরভাবে এই কথা বলে একটা পান মুখে পড়ল জয়ন্ত। তার একটা কথা বলা ধরন দেখে আমি হো হো করে হেসেই উঠলাম। সুরমারও ঠোঁটের কোণে দেখা গেল হাসির ঝিলিক। ঠিক একটা কড়কড় করে বাজ পড়ল এই নিকটে কোথাও। কিন্তু সত্যি বলো তো, এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেস চাপতে তোমার ভয় হবে না বরং? ঈশ্বর না করুন, অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে। আমার টুনের শেষ বান এইটি। ট্রেন দুর্ঘটনার ভয়ও যদিও নিরস্ত না হয়, তবে আর উপায় কি? বন্ধু আর কিছু নয় যে জোর করে বলবো হবে না যাওয়া তোমার, বন্ধু মাত্র। তাও মাঝে কয়েক বছর কোনো খোঁজ রাখেনি ওর। হঠাৎ সেদিনে একটা চিঠি এসে হাজির। কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়েছে। তোমার জঙ্গলে 2 দিন কাটিয়ে আসতে চাই, পরশু আমরা রওনা হব। আমার এই জঙ্গলই বটে। আমি ফরেস্ট অফিসার। যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অত্যন্ত 8 মাইল তো হবে। রাস্তা পাকা বটে, কিন্তু খুব একটা নিরাপদ নয়। রাতে বুনো হাতি চলাচল করে, আর সাপ তো অগুন্তি। জয়ন্ত এসেই উৎফুল্ল হয়ে উঠল। বাস করতে হয় তো এরকম জায়গাতেই, একেবারে আউডিয়াল নিভৃত নিবাস। বেশ আছো তোমরা, এই নিয়ে নিম সুখী। ঠিক থাকো তো দিন কতেক, তুমিও বেশ থাকবে। এই বলে সুরমাকে ফিরিস্তে দিতে বসে গেলাম আমি। ছাত্র জীবনে চায়ে কয় চামচ চিনি খেত, ডিমের পোচ পছন্দ করতো না অমলেট, আর ফুলের ভেতরে বেল ফুলের বেশি পক্ষপাতী ছিল না রজনীগন্ধা। এ কথা সবই আমি জানি। দেরাদুন এক্সপ্রেসে খুবই আমার ভয় হয়। আমার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত, নরক এক্সপ্রেসে চড়েও বেঁচে ফিরে এসছি যখন, পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আমার কিছু করতে পারবে না ভাই। নরক এক্সপ্রেস? নরক এক্সপ্রেস সেটা আবার কি? দুজনে একই সঙ্গে প্রশ্ন করলাম, সুরমা আমি। হাই তুলে 2 হাত একসঙ্গে তুলে দিল জয়ন্ত। কথাটা বলে ফেলেছি তাহলে। এটা আমার একটা ব্যারাম দানও দেখছি। যেখানে যাই এই ছাই নরক এক্সপ্রেসের কথা আমি না বলে থাকতে পারি না বাবু। এটা অবচেতন অহমিকা, একে তো দমন করতেই হবে। তা দমন করতে হয় কারো আর এর পর। আমি পেয়ে বসলাম। এখন তো গল্পটা আমাদের বলো। আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশা ছুটে যাবে হয়তো। হাত ঘড়িতে সময় দেখল জয়ন্ত 10টা 22। এক্সপ্রেস 11টা 50। 1.5 ঘন্টা 8 মাইল যেতে। এই ঝড় বৃষ্টির দরুন বেশি সময় লাগবে না, তবু 8 ঘন্টার বেশি
কিছুতেই লাগতে পারে না। 1 ঘন্টা হাতে আছে যখন, নরক এক্সপ্রেসের গল্পটা আমি শুনিয়ে যাই তোমাদের। চলো। বছর 3 হলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, যেমন চিরদিনই আমি বেড়াতাম মহাভারতের ওই দিকটাতে। হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথমেই নজরে বেশ ভালো লেগে গেল আমার। দূরে দূরে একটু নীল পাহাড়, স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল তাদের ছায়া। আম গাছে কোকিল ডাকছে, হরিণ ছুটছে মাঠের ভিতর। ভালো যখন লাগলো, সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে। স্টেশনের নামটাও তখন আমার ঠিক দেখা হয় না। আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে। ব্যাগটা বিছানা করো, কারো জিম্বা করে দিয়ে বেড়াতে বেরো। স্টেশনের নাম দেখতে পেলাম বুলন্দ শহর। বুলন্দ শহর কি যেন ঠিক মনে পড়ে, ঠিক তো পড়ে না। এই নামের সঙ্গে জড়ানো কি যেন একটা কাব্যের একটা কাহিনী আমার কাছে আছে। রবিবাবুর গল্পে একবার বুলন্দ শহরের কথা পড়েছি না, যেখানকার নবাব পুত্র, কিন্তু না যেন গল্পটা আমার মনের আনাচে কানাচে উঁকি দিচ্ছে, অথচ ধরা দিচ্ছে না। সেটা কোনো নবাবপতির গল্প নয়। তবে সেটা কি? প্ল্যাটফর্ম থেকে তখন মাঠে নেমে পড়েছি। মাঠ পেরিয়ে ঢুকে পড়েছিলাম একটা বনে। রেললাইন আমার পাশেই চলছে। বন তখনও অর্ধেক আমি পেরোতে পারিনি। একটা নদীর ধারে এসে বসে পড়লাম। সরু নদী, কিন্তু গভীর খুব। এখানে গরমের দিনে জল বেশি নাই, মাঝে মাঝে ঠিক চড়াও পড়ে গিয়েছে। বর্ষার দিনে এ নদীতে যে অনেক জল থাকে আর স্রোতও অনেক প্রবল হয়, তা দেখেই আমি বুঝতে পারলাম। এই নদীর ওপর মজবুত কংক্রিটের পুল, আর তার উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন। কিন্তু পায়ে ওটা কি? আর একটা পুল না, একটা কাঠের পুল, মাঝখানে ভাঙা, অর্থাৎ 7-10-12 জায়গায় না আছে কাঠ, আর না আছে লোহা, আর না আছে থাম, তো না আছে লাইন। বেশ বোঝা যায় এটি নদীর আদি পুল। এককালে এই পুল দিয়ে রেল লাইন পার হতো, যা এতক্ষণে কিছুতেই মনে পড়ছিল না বটে। তা চট করে মনে পড়ে গেল এইবার। বুলন্দ শহর, এই সেই বুলন্দ শহর। ঠিক 3 বছর আগে এই স্টেশনে, এই নদীর উপরে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। একটা দুর্যোগের রাতে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একটা ট্রেন পড়ে গেছিল নদীর জলে। একটি প্রাণীও বাঁচেনি সেই ট্রেনের যাত্রীদের। বটে সেই বুলন্দ শহর, আর এই সেই পুল। একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সম্মুখের ওই জায়গাটাতে জলে ডুবে মরে গিয়েছিল। জলে ডোবা রেলগাড়ির কামরায় বন্ধ হয়ে আর নিচে ঠিক চাপা পড়ে, ঠিক খাঁচায় বন্ধ কিন্তু যেভাবে জলে ডুবে মরে, ঠিক সেইভাবেই মানুষগুলো ছটছট করে মরে যেতে লাগলো। মনে পড়ে, আর কল্পনাতেই তখন আমি শিউরে উঠি। হঠাৎ খেয়াল হলো সন্ধ্যা হয়ে এসছে। পূর্ব আকাশে ওই জ্যোৎস্না চিকচিক করছে। মস্ত বড় চাঁদ। দ্বাদশী বা ত্রয়োদশী তিথি তো হবেই হবে। রাতে বেরোনো আমার একটু অভ্যাস আছে। বাঘ ভাল্লুকে বা বড় একটা কেয়ার করি না আমি। তবু আজ এই পাড়ের নদীর ভাঙা পুলের কাছে ভর সন্ধ্যাবেলা দাঁড়িয়ে থাকতে গিয়ে গাটা আমার ছমছম করে উঠল। জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে মজায় অনেক বেশি নিবিড় করে মেশানো আছে। আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম। ছোট্ট জায়গা, বাজার দোকান ঠিক নেই বললেই চলে। একটা ভুজাওয়ালার দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই আমার 2 ঘন্টা কেটে গেল। আবার তারপর ফিরে এলাম সেই প্ল্যাটফর্মে। স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানোর দরকার ছিল। মাঝপথে নেমে পড়েছি তো,
এই টিকিটেই বাকি দুটোটুকু পাড়ি দেওয়া চলবে নাকি এটা ঠিক বুঝতে উঠতে পারলাম না। চলবে, একগাল হেসে উত্তর দিলেন তিনি। লোকটিকে মিশুক আময়িক বলেই ধারণা হলো আমার। আমার হাতে কাজ নেই তো বটেই, আর তারও কিছু আছে বলে ঠিক মনে হয় না। অনাহত একটি টুল অধিকার করে গল্প শুরু করা হলো। বেশ, জায়গাটি আপনাদের তো? তা যা বলেছেন, মাস্টারমশাই উত্তর দিলেন। জায়গাটি এমনিতে বেশ, তবে বাঘ ভাল্লুক আছে তো আছে। আর বলে থেমে পড়লেন ভদ্রলোক। আর কি? আমি জিজ্ঞেসে করলাম। কি যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে। না, ওটা ঠিক কিছু নয়। বছর 3 আগে এখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। শুনে থাকবেন, বেশ বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আমি অগ্রহের সঙ্গে সায় দিলাম। খুব শুনেছি, পুল ভেঙে তো। লোকটির মাথায় পোকা আছে জানেন তো। স্টেশন মাস্টার বললেন, ভূত থাক আর না থাক, লোকে ভূতের গল্প করতে খুবই ভালোবাসে। একটা মালগাড়ি এসে পড়ল। স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে। ভূত আছে তাহলে এই ছোট জায়গাতেও থাকবে। শত লোকে পাইকারি হারে একসাথে মারা যায়। বেরিয়ে ভুজওয়ালার দোকানে হাজির হলাম। ডাল উঠেছে, পাকিয়ে ফেলেছে। আমিও চোখ কান বুঝে খেয়ে ফেললাম। ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করলাম। 70 ইঞ্চিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম ঠিক একটু আরাম করে। রাত 1টায় আমার ট্রেন। ঘুম যদি ঠিক সময়ে ভাঙে ধরবো সেটা, যদি না ভাঙে কুছ পরোয়া নেই। কাল সকালে যে ট্রেনটা পাবো সেটাতেই উঠে পড়বো। রাত 1টার গাড়ি আমায় ধরতেই হবে, এমন মাথার দিবি কেউ আমায় দেয় কোনোদিন। দেহ ক্লান্ত, কিন্তু ঘুম আমার সহজে আসছে না। এটে ওটা নানা চিন্তা। কলকাতার মেসে এক বামুন ঠিক করা ছিল। সে 2.5 কর্তা এলোর রাঁধিত। চমৎকার। আজকের এই ভুজওয়ালার ডায়লার কিছু না। মেসের সেই বামুন ঠাকুরের দাঙ্গার সময় খুন হয়, ভূত হয়ে যে সারা রাতে রান্না করে হাঁড়ি কর আর খটখট করত। ট্রেন ভর্তি যে লোকগুলো 3 বছর আগে এখানে নদী জলে ডুবে মরেছে, তাদের মধ্যে মেসের ঠাকুর কেউ ছিল কিনা কে বলবে। কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন, আর কখনই বা ঢুকলো? একটু বোধ হয় তন্ত্রে এসে গিয়েছিল আমার। এর মধ্যেই ঘরে যেন কেউ গিজ করছে। চুপি চুপি ঘুরে ফিরেও বেড়াচ্ছে। ফিসফিসে কথা কইতেছে পরস্পরের মধ্যে। এরা কোন ট্রেনে যাবে? রাত 1টা সেই ট্রেন। ভীষণ ভিড় হবে দেখছি তো। চোখ মেলে লোকগুলোর দিকে যে দেখবার উৎসাহ আর হলো না আমার। চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে। কে জানতো এ কাল ঘুম বলে? কতক্ষণ এই কাল ঘুমে অজ্ঞান হয়েছিলাম তা আমি ঠিক জানি না। হঠাৎ ঘুম মারল একটা অস্পষ্ট কোলাহলে। ঘর ভরা লোক দূর ছুটে চলেছে ট্রেনে উঠবার জন্য। উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি, তা তো বটেই, গাড়ি এসে গিয়েছে, দাঁড়িয়েও আছে প্ল্যাটফর্মের পাশে। খুব সময় মতো ঘুমটা ভেঙেছে আমার। তাড়াতাড়ি বিছানটা গুটিয়ে বগলে তুললাম। ব্যাগটা হাতে নেই, সম্মুখে যে কামরাটা চোখে পড়লো তাতে উঠে পড়লাম আমি।